ভারতের অন্যতম জননায়ক হারিয়ে গিয়েছিলেন। হঠাৎ এতদিন পর প্রকাশ পেল তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আজাদ হিন্দ সরকারের বীর যোদ্ধা কোথায় হারালেন, কে তাকে সরিয়ে দিল কোন অন্ধকার কূপে, তা আজও অন্ধকারে। গুমনামি বাবা কি সত্যি নেতাজি? আগে 23শে জানুয়ারি এলেই উত্তর মেরু থেকে ভেসে আসা হিমশৈলের মতো জেগে উঠত বিশাল এই প্রশ্ন। এখন কচি পাতার মতো স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ঈশা, ঈশান, দেভু, আরাত্রিক, সামিম, তির্না, মাইকেল জানতে চায়, সত্যি কি নেতাজি? যদি না হয়ে থাকেন, মাত্র 48-এর অগ্নিদূত কোথায় ছিলেন, কেমনভাবে? সত্যি ছিলেন সাইবেরিয়ায়, বেরেলিতে, শৌলমারিতে? যদি হয়েই থাকেন, কেন বের করে আনা গেল না? আমরা যারা হিসেব করে বেঁচেছিলাম, বেঁচেছিলাম সকল প্রশ্নে ধোঁয়ার মতো, আজকে ঈশান বিভূতির খুঁচিয়ে যায়। তোমরা কেন নিঃশব্দে লুকিয়েছিলে? আশ্চর্য দেশ আমাদের এই ভারতবর্ষ, যে নেতার বীরত্বে ত্যাগে আমাদের এই স্বাধীনতা, তার অন্তর্ধানের কোনো প্রশ্ন কারও মনে জাগল না? নাকি সত্য প্রমাণিত হবার ভয়ে ইচ্ছা করেই জাগানো হয়নি? নেতাজি ধরেছিলেন স্বাধীনতা যুদ্ধের হালকে। তিনি প্রথম যুদ্ধের ডাক দিয়ে ভারতের যুবকদের তাজা রক্তকে উদ্বুদ্ধ করেন। কঠিন দৃপ্ত কণ্ঠে আহ্বান জানান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার আদর্শে উজ্জীবিত হয়ে হাজার হাজার যুবকবৃন্দ ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতার সশস্ত্র আন্দোলনে। নিজের বাড়িতে নজরবন্দি থাকা অবস্থায় ছদ্মবেশে পালিয়ে যান সুদূর আফগানিস্তান হয়ে, দুর্গম পথ অতিক্রম করে, না খাওয়া না থাকার জায়গার কোনো স্থিরতা, এক বিশাল পথ অতিক্রম করে পৌঁছে যান জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বন্দী ভারতীয় সেনাদের উদ্বুদ্ধ করেন জাতীয়তাবাদের মন্ত্রে। নেতাজি বিবেচনা করলেন তাকে পৌঁছতে হবে দক্ষিণ পূর্ব এশিয়ায়, জাপানে, যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিপ্লবী রাসবিহারী বসু। প্লেনে যাওয়া বিপজ্জনক, তাই তিনি 3.5 মাস সমুদ্র গভীরে সাবমেরিনে যাত্রা করেছিলেন জাপানের উদ্দেশ্যে। সেখান থেকে শুরু হয় ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যার সর্বাধিনায়ক ছিলেন নেতাজি। শুরু হয়ে গেল আজাদ হিন্দ বাহিনীর সামরিক অভিযান। মাতৃভক্ত আজাদ হিন্দ সেনা দেশ ও মাতার শৃঙ্খল উন্মোচনের জন্য ঝাঁপিয়ে পড়ল তাদের সর্বশক্তি দিয়ে। 1943 সালে স্বাধীন ভারতের হাতে চলে এলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শাসনভার। 1943 সালে পোর্ট ব্লেয়ারের মাঠে সর্বপ্রথম স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন আমাদের ঘরের মানুষ তথা দেশবরেণ্য জননায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। শুধুমাত্র ভারতের স্বাধীনতার জন্য তার এই অদম্য সংগ্রামের কথা সবই কি ভুলে যাবে ভারতবাসী? কি হলো, কেন হলো,
কোথায় হলো, কেমন করে এত বড় একটা নদী অন্ধকারে হারিয়ে গেল, এত বিশাল একটা পাহাড় ডুবল জলে? আসলে যারা ভোলাতে চায় তারা জানে অঙ্কটা ঠিক মিলছে নাকো। কেশবনাগে, কালিদাসে, ইউক্লিডে বা আর্কিমিডিস, কমিশনে কমিশনে কোটি কোটি পাতার নিচে লুকিয়ে রাখা সত্য কোথায় অবলুপ্ত? পাথর চাপা ভবিষ্যতের তলা থেকে যেমন বেরোয় রক্তকরবী। রবীন্দ্রনাথ যাকে দেখে নির্দিষ্ট জানতেন এই দুরন্ত তরুণ ভাঙনের জয়গান গাইতে এসেছে, এ কি সেই দাসের দেশের রাজপুত্র? নইলে মহাজাতি সদনের উদ্ঘাটনে কেমন করে ব্রিটিশের সব রোষ উপেক্ষা করে হাত রাখলেন মহাজাতির ভবিষ্যতের হাতে? উটেন সাহেবের গায়ে হাত তোলেনি, হয়তো অভিমান, উষ্মা ছিল, রাগও। নইলে উটেন বিমান ভাঙার খবর শুনে কান্নার জল দিয়ে কেন লিখবেন? আমি কি তোমাকে কষ্ট দিয়েছি সুভাষ? ব্যথা পেয়েছি কি তোমার হাতে? তুমি ইকারাসের মতো সোনালি ডানায় ভর করে প্রতিবাদ ছুঁড়ে উদ্দিন হয়েছিলে ব্রিটিশের বিরুদ্ধে। কেমন মানুষ তুমি! কাবুলের সেই ব্যবসায়ী যে তোমাকে মনে করত ভারতেশ্বর, রাশিয়ার সেই মেঘপালক, জার্মানির সেই অনামা সৈনিক, সিঙ্গাপুরের সেই যোদ্ধা, সবাই জানলেও ভারত কেন জানো না? আগুন ঝরা প্রাণের কথা, গানের কথা, মানের কথা। সাইগল ধিলন, হবিবুর শাওনওয়াজ লক্ষ্মী তোমাকে মানত শুধু সর্বাধিনায়ক নয়, ভারতের ঈশ্বর প্রেরিত মুক্তিদূত হিসাবে। ভুল মানত তারা। বিদেশে সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজ গড়লেন। ফৌজ, শুধু বাহিনী, আইএনএ। মিথ্যে কথা। তোমরা স্বীকার করতে লজ্জা পাও, ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতের সরকার গড়ে তুললেন সুভাষচন্দ্র বসু। গড়লেন পুরো সংবিধান নির্মাণ করে এবং মেনে। শুধু ফৌজ কতভাবে আর ছোট করবে মানুষটিকে? নিজেদের বড় করতে গিয়ে মহানকে ছোট করে দেখানো এক আশ্চর্য খেলা। কি নির্লজ্জ দান্দিকতা! দেখো, ওদের চিৎকার আকাশ ছাপিয়ে যাচ্ছে। রিভু, ঈশান, আরাত্রিক, প্রীতির্ণা, সাম্য, জোসেফ, সবার একটাই কথা, আমাদের সত্য জানাও। নির্মম হোক, তবু মানব সেই সত্য। আমাদের বাংলার ছেলে বীর সুভাষের সেই দীপ্ত কণ্ঠস্বর, আমি সুভাষ বলছি, আজও ভারত তথা বাঙালির হৃদয়ে কম্পন জাগিয়ে তোলে। এ কি ভুলে যাওয়ার কথা? হ্যাঁ, স্বাধীন ভারতের প্রথম স্বাধীন পতাকা উত্তোলন করেন আমাদের ঘরের ছেলে বীর সুভাষের নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী। হাতের বাইরে চলে যায় দেখে রাতারাতি গোল টেবিলের বৈঠক ডেকে ব্রিটিশ সরকার 1947 সালের দ্বিখণ্ডিত ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। সম্পূর্ণ আড়ালে সরিয়ে দেওয়া হয় বীর নেতা সুভাষকে প্লেন ক্রাশের মিথ্যা রটনা রটিয়ে। যার অদম্য বীরত্বে, ত্যাগে, সংগ্রামে আমাদের এই স্বাধীনতা, তাকেই সরিয়ে দেয়া হয় কোনো অজানা গন্তব্যে। কিভাবে কেটেছিল তার জীবনের শেষ কটি দিন তা আজও প্রমাণ সাপেক্ষ।
শুধু আমরা এটুকু জানি সুভাষ আর ঘরে ফেরেনি। কিন্তু কেন? এই কেনর উত্তর আমরা কবে পাবো বা আদৌ পাবো কিনা তা আমাদের জানার বাইরে। আজ এই বীর নেতার জন্মদিন, তাকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। মনে মনে বলি, তুমি ফিরে এসো নতুন রূপে, নতুন নামে। তোমাকে যে আজ আমাদের বড়ই প্রয়োজন। এই স্বাধীন ভারতের দুর্দশা তুমি আর একবার দেখে যাও। স্বাধীন হয়েও আমরা পরাধীনতার নাগপাশে বন্দী। আর একবার শোনাও তোমার সেই দৃপ্ত কণ্ঠস্বর, আমি সুভাষ বলছি। সত্য জানতে দাও, বজ্রের মতো নির্মম সত্য, সূর্যের উত্তাপের মতো অসহনীয় সত্য। দহন করুক আমাদের, তবু সইব। এসেছে তোমাদের ভয় পাবার দিন। আমরা আছি, আসছি আমরা। ৭৫ বছর ধরে পচা পাথর আর পাকের নিচে লুকিয়ে রাখা হিরণময় ইতিহাসকে আমরা বের করে আনবই। যারা ভেবেছিলে নেতাজি সুভাষ হারিয়ে গিয়েছে কোথাও, বলেছিলে তাকে খুঁজতে একটা নতুন ঘোড়াকে ছোটাও, তাদেরকে বলি, খুঁজতে হবে না। দেখো ভালো করে চেয়ে, ঝরানো পাতার গাছটা উঠেছে নতুন পাতায় ছেয়ে। বাড়ির উঠোনে স্কুল প্রাঙ্গণে জাগছে নতুন সুভাষ। কান পেতে শোনো, ছড়িয়ে যাচ্ছে তাদের গায়ের সুবাস। তাদেরকে যদি গড়ে পিঠে নিই, আফসোস হবে দূর। আগামী দেখবে স্বপ্নীল আলো নতুন সুভাষ বসুর। চেয়ে দেখো ওই যমজ দুভাই সুভাষ বসুর সাজে, পতাকা উড়ছে, স্বপ্ন ঘুরছে ওদের চোখের ভাঁজে। ওই দেখো ওই শহীদ বেদিতে সকলে দিচ্ছে ফুল। ওই দেখো ওর আঙুল বোধহয় দেখিয়ে দিচ্ছে ভুল। নতুন সুভাষ পেয়েছি যখন শুধরিয়ে নেব ভুল। তা দেখে নতুন কবিতা লিখবে রবীন্দ্র নজরুল। তা দেখে নতুন কবিতা লিখবে রবীন্দ্র নজরুল।